Welcome students to my online contract account subject. As we already have started our unit number 7, that is valuation, one of the most vital chapter in this subject. And today we are going to start a new topic, that is depreciation, obsolescence and sinking fund. তো আজকের এই পার্টটুকু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে, কারণ পরবর্তীকালে আমাদের এটা নিয়ে অনেক নিউমেরিক্যাল প্রবলেম আমাদের করতে হবে। তো ফার্স্ট ডেপ্রিসিয়েশন, দেখি টার্মটার সম্বন্ধে তোরা সকলে কম বেশি জানিস। ডেপ্রিসিয়েশন কাকে বলে? ডেপ্রিসিয়েশন মানে ক্ষয়। তো আমাদের এই বিল্ডিংয়ের ক্ষেত্রে এটাও, এই ক্ষেত্রেও ডেপ্রিসিয়েশন হয়, মানে প্রপার্টি গ্র্যাজুয়ালি লজেস সাম ভ্যালু ডিউ টু ইটস ওয়ার অ্যান্ড টিয়ার। এই ওয়ার অ্যান্ড টিয়ার এই কথাটার মানে হচ্ছে ব্যবহারের ফলে ক্ষয়। ওকে, এটা তোরা যদি কেউ টেস্ট ক্রিকেট দেখে থাকিস, তো সেখানে এই টার্মটা ইউজ হয়, ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ব্যবহারের ফলে ক্ষয়। মানে অনেক সময় বলা হয় যে ফোর্থ ডে পিচ ভেঙে যাবে, দ্যাট ইজ ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার। তো এই ক্ষেত্রেও তাই, বাড়ির ক্ষেত্রে, বিল্ডিংয়ের ক্ষেত্রে মানুষ বসবাস করছে দীর্ঘদিন ধরে, এবং আফটার ইউজেস ফর সাম ইয়ার্স তখন কিন্তু গ্র্যাজুয়ালি ডেপ্রিসিয়েশন হয়। ওকে, তো দিস লস ইন দ্য ভ্যালু অফ প্রপার্টি ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। ওকে, এবার এই ভ্যালু অফ এ বিল্ডিং অর স্ট্রাকচার উইল বি রিডিউসড অর গ্র্যাজুয়ালি রিডিউসড ডিউ টু ইটস ইউজ, লাইফ, ওয়ারেন্টিয়ার এক্সেট্রা। এবার ডিপেন্ড করে এটা কোন বিল্ডিংটা, কোন স্ট্রাকচারটা কীভাবে ইউজ হচ্ছে, অকুপেন্টটা কীরকম বা কী কাজে ইউজ হচ্ছে, তার উপরে কিন্তু ডেপ্রিসিয়েশনটা ডিপেন্ড করে। ওকে, এবার ডেপ্রিসিয়েশনটা কী করে হিসাব করা হয়? সার্টেন পার্সেন্টেজ অফ দ্য টোটাল কস্ট মে বি অ্যালাউড অ্যাজ ডেপ্রিসিয়েশন টু ডিটারমিন ইটস প্রেজেন্ট ভ্যালু। মানে আমরা যে টাকা খরচা করে বিল্ডিংটা তৈরি করেছিলাম তার কিছুটা পার্সেন্টেজ আমরা ধরে নিয়ে ডেপ্রিসিয়েশন হিসাব করি। তাহলে দ্য জেনারেল অ্যানুয়াল ডিক্রিসেস ইন দ্য ভ্যালু অফ প্রপার্টি ইজ নোন অ্যাজ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। মানে এক বছরে, মানে বাৎসরিক হিসাব করা হয় ডেপ্রিসিয়েশনটা। ডেপ্রিসিয়েশনটা কী জিনিস? এটা আমরা অরিজিনাল কস্ট থেকে অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পার্সেন্টেজ রেট অফ ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাবো। ওকে, নাও অবসোলেন্স, এই টার্মটা তো একটু নতুন শোনালেও এটা বললে বুঝতে পারবি অবসোলেন্সটা কী জিনিস। অবসোলেন্সের মানে হচ্ছে, ধর কেউ একটা লোক বাড়ি করেছিল 1980 সালে, তাহলে 1980 সালে একটা বাড়ি তার মতো করে তৈরি করেছিল, আর এই 2020 সালে এসে তার বাড়ির স্ট্রাকচারালি কিছু চেঞ্জ হয়ে যাবে আজকের দুনিয়াতে, কারণ আগেকার একটা কনসেপ্টে বাড়ি হতো, এখন অন্য কনসেপ্টে বাড়ি হয়। প্লাস কিছু ডিজাইনে চেঞ্জেস আসবে, ভেতরে কিছু আমাদের যে ইয়েগুলো তৈরি হয়, সার্ভিসেসগুলো থাকে, সেগুলোও চেঞ্জ হয়ে যাবে। কীরকম? তো আগেকার দিনে লোড বিয়ারিং স্ট্রাকচার ছিল, মানে মোটা মোটা ওয়াল ছিল, তারপরে বাড়ি তৈরি হতো। কিন্তু এখনকার দিনে তো 99% বাড়ির তো ফ্রেম স্ট্রাকচার হয়, মানে কলাম তুলে ফ্রেম তুলে তারপর বাড়ি হয়। এবং বাড়ির ডিজাইন বলিস, এখনকার সব মডার্ন হাউসগুলো তার তোর ভিতরের মধ্যে সমস্ত টয়লেট, বাথরুম এগুলো থাকে, যেগুলো আগেকার দিনে থাকতো না। তাহলে এবারে ডিজাইন এবং ফ্যাশনের জন্য কিছু চেঞ্জেস আসে যত দিন যাবে। তাহলে এর ফলে কিছু কিছু বাড়ি যেগুলো আগে তৈরি ছিল সেগুলো আউটডেটেড হয়ে যায় বা সেগুলো ব্যাকডেটেড হয়ে যায়। তাহলে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির দাম অনেকটা কমে যাবে। ওকে, বা কোনো কোনো বাড়ি মনে কর সেই ডিজাইনগুলো এখন অবসলেট হয়ে গেছে, সেগুলো চলে না, তো সেগুলো কিন্তু বাড়ির দামটা কিন্তু কমে যাবে। তাহলে এই লসগুলো যেগুলো হচ্ছে সেগুলো বলছে ডিউ টু লস অফ অবসোলেন্সের জন্য লসগুলো হচ্ছে। ওকে, and it is due to some reasons also as improvement in planning and designing, progress in architectural designs, progress in arts etc. মানে এগুলো আর্কিটেকচারাল কিছু চেঞ্জেস আসে, ডিজাইনে কিছু চেঞ্জেস আসে, সেই জন্য কিন্তু এই আমরা অবসোলেন্সটা ক্যালকুলেশন করে থাকি। ওকে, নেক্সট সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে এবং ডেফিনেশনটা জানতে হবে। অ্যান অ্যামাউন্ট হুইচ হ্যাজ টু বি কেপ্ট অ্যাসাইড অ্যাট ফিক্সড ইন্টারভেলস অফ টাইম out of the gross income so that at the end of useful life of building the funds should accumulate to the initial cost of the property. It is called sinking fund. Sinking fund মানে হচ্ছে, দেখ যখন একটা বাড়ি তৈরি করি আমি, ধরো আজকে 2020 সালে আমি একটা 20 লক্ষ টাকাতে বাড়ি তৈরি করলাম। ওকে, তাহলে এই বাড়িটার একটা বয়স আছে, বয়স পরে বাড়িটা থাকবে না, ভেঙে চুরে যাবে বা খারাপ হয়ে যাবে, সেটা ধরে নিলাম আমার 80 বছর বাড়িটা গেল, বা 90 বছর গেলো, বা 100 বছর গেল। এবার এই 100 বছর পরে গিয়ে
এই বাড়িটা তৈরি করতে গেলে তো আমার আবার টাকা লাগবে, তখন তো আমি একবারে টাকাটা পাবো না। সুতরাং এই যে 80 বছর বা 90 বছর, প্রতিটা বছরে আমরা কিছু কিছু টাকা যদি সাইডে করে রেখে দিই, তাহলে সেই 80 বছর পরে গিয়ে এই বাড়ি তৈরি করার টাকাটা সব একবারে পেয়ে যাবো। দ্যাট ইজ কল্ড সিঙ্কিং ফান্ড, অ্যান অ্যামাউন্ট হুইচ হ্যাজ টু বি কেপ্ট অ্যাসাইড অ্যাট ফিক্সড ইন্টারভেলস অফ টাইম। সে ফিক্সড ইন্টারভেলস টাইমটা 1 মাস হতে পারে, 12 মাস হতে পারে, আউট অফ দ্য গ্রস ইনকাম। একটা যদি কোনো বিয়ে বাড়ি ভবন হয়, সেখান থেকে যে একটা ইনকাম আসবে, আমরা এইগুলো ধরছি কিন্তু সব কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য হিসাব করছি আমরা। রেসিডেন্সিয়াল বাড়ির জন্য কেউ এগুলো করে না, বা সেগুলো করার কথাও নয়। কিন্তু কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ইনকাম হয়, গ্রস ইনকাম, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ টাকা আমরা সাইডে সরিয়ে রাখি। পরবর্তীকালে বাড়িটার যখন বয়স হয়ে যাবে, বাড়িটা যখন খারাপ হয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আমরা মেনটেন্যান্সও করতে পারি, অথবা নতুন করে কনস্ট্রাকশনও করতে পারি। ওকে, তাহলে এই সিঙ্কিং ফান্ডটা আমরা দেখ কীভাবে ক্যালকুলেট করি। দেখ, এখানে যদি আয় যদি আমরা অ্যানুয়াল ইনস্টলমেন্ট রিকোয়ার্ড ধরি, ধর আমার কত টাকা মাস গেলে করতে হবে বা জমা করতে হবে, সেটা বার করতে হলে কী করতে হবে? আই হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট রিকোয়ার্ড, আই ইজ ইকুয়াল টু এস আই। এসটা কি? অ্যামাউন্ট অফ সিঙ্কিং ফান্ড। আই হচ্ছে ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট ইন ডেসিমেল। ওকে, দেখ এখানে রেট অফ ইন্টারভেল নয়, কথাটা একটু ভুল আছে, এটা রেট অফ ইন্টারেস্ট করে দিবি তোরা। ওকে, আর বাই 1+i⁻n-1। ওকে, এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো 80 বছর হোক, 90 বছর হোক, সেখানে কিন্তু ওই ভ্যালুটা বসাতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু এস ইন্টু আই বাই 1+i⁻n-1, হোয়ার এস হচ্ছে অ্যামাউন্ট অফ সিঙ্কিং ফান্ড, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইন ডেসিমেল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড টু ক্রিয়েট সিঙ্কিং, অ্যান্ড আই হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট রিকোয়ার্ড। ওকে, নাও আফটার বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, ইট ইজ সাবজেক্ট টু ওয়ারেন্টি। যে কোনো বিল্ডিং বানানোর পরেই সেখানে মানুষ বসবাস করলে পরেই মানে এটা ভালনারেবল থাকে, মানে ওখানে ক্ষয় হবেই, মানে খারাপ হতেই হবে। অ্যান্ড ভ্যালু গোজ ডিক্রিজিং উইথ টাইম। স্বাভাবিক কারণেই ভ্যালু যখন টাইম পেরোয়, তখন ভ্যালুটা কিন্তু কমতে থাকে। অ্যান্ড দ্য এন্ড অফ ইউটিলিটি পিরিয়ড, ইট ইস ভ্যালু বিকামস ইকুয়াল টু স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু কত আমরা আগে পড়েছি? স্ক্র্যাপ ভ্যালু ইজ 10%। বিল্ডিং করতে, কনস্ট্রাকশন করতে যে খরচা আমাদের হয়, তার স্ক্র্যাপ ভ্যালু যখন আমার বাড়িটা ভাঙার পরে মেটেরিয়ালগুলো পাই, সেটা হচ্ছে 10% ধরা হয়। হেন্স সাম অ্যামাউন্ট অফ ফান্ড ইজ কেপ্ট অ্যাসাইড এভরি ইয়ার ফর দ্য পারপাস অফ রিকনস্ট্রাক্টিং অফ দ্য বিল্ডিং আফটার ইটস ইউটিলিটি পিরিয়ড। যেটা আমরা একটু আগে বলছিলাম যে সিঙ্কিং ফান্ড কী করে আসে। অ্যান্ড দিস অ্যামাউন্ট ইজ ডেপোজিটেড ইন ফিক্সড ডিপোজিটস অর ইন দ্য গভর্নমেন্ট সিকিউরিটিস। এগুলো ব্যাংকে রাখা যেতে পারে বা গভর্নমেন্ট কোনো সিকিউরিটিস রাখা যেতে পারে। গভর্নমেন্ট সিকিউরিটি মানে কেভিপি, এনএসসি, মানে কেভিপি মানে কিষাণ বিকাশ পত্র, এনএসসি মানে তোর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এগুলো কিন্তু আমরা রাখতে পারি, এবং সেখান থেকে ইন্টারেস্টগুলো হয়ে একসঙ্গে পরবর্তীকালে আমরা পাবো। দ্য ক্যালকুলেশন অফ ফান্ডস ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। কী কী ফ্যাক্টর? লাইফ অফ বিল্ডিং, কতদিনের বাড়িটা পুরনো বা কতদিনে আমরা বাড়িটা লাইফ হিসাব করে তৈরি করেছি, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট বা সিঙ্কিং ফান্ড, তার রেট অফ ইন্টারেস্ট কী আছে, স্ক্র্যাপ ভ্যালু অফ বিল্ডিং, বিল্ডিংটার স্ক্র্যাপ ভ্যালু কী আছে, এগুলো ডিপেন্ড করছে সব এগুলোর উপরে। তারপরে আমরা সিঙ্কিং ফান্ডটা ক্যালকুলেট করতে পারবো। নাও অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ সিঙ্কিং ফান্ড ইজ ক্যালকুলেটেড বাই ফলোয়িং ফর্মুলা। কী ফর্মুলা? অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড ইনস্টলমেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু সি মাইনাস এস ইন্টু এস আই। তাহলে সি কি? সি হচ্ছে অরিজিনাল কস্ট অফ কনস্ট্রাকশন, এস কি? স্ক্র্যাপ ভ্যালু। ধর যদি 1,00,000 টাকা খরচা হয়, তাহলে আমরা সি হবে 1,00,000 টাকা, আর এস হচ্ছে 10%। 10% মানে হচ্ছে তো 10,000 টাকা। তাহলে 1,00,000 টাকা মানে 10,000 টাকা। আর এস আই সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্ট। এবার এই সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টটা কী জিনিস? সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্ট is defined as the annual sinking fund to be deposited to recover ₹1 in number of years. মানে সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আমার 1 টাকা ইনকাম করতে গেলে কত টাকা রাখতে হবে। ওকে, এটা বোঝা গেল। সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্ট মানে হচ্ছে একটা অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড, যে পরিমাণ টাকাটা আমি রাখলে সেখান থেকে আমি 1 টাকা ইনকাম করতে পারবো। ওকে, তাহলে এটার ফর্মুলা কি? সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টের ফর্মুলা এসআই, এসআই ইকুয়াল টু আইএস বাই আইএস প্লাস 1^n-1। ওকে, ওয়ার আইএসটাকে রেট অফ ইন্টারেস্ট অফ সিঙ্কিং ফান্ড, এন নাম্বার অফ লাইফ অফ বিল্ডিং। ওকে, নাও মেথড অফ ক্যালকুলেশন বা ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা কিন্তু অনেকগুলো মেথড, 4টি নর্মালি মেথড আছে। কী কী? স্ট্রেট লাইন মেথড, সিঙ্কিং ফান্ড মেথড, কনস্ট্যান্ট পার্সেন্টেজ মেথড, কোয়ান্টিটি সার্ভে মেথড। এর মধ্যে
সিঙ্কিং ফান্ড মেথডটাই আমরা করব। আমাদের সিলেবাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু আছে সিঙ্কিং ফান্ড মেথড, বাকিগুলো আমাদের জানতে হবে। তাহলে ফার্স্ট আসি সিঙ্কিং ফান্ড স্ট্রেট লাইন মেথড। তাহলে এইটার ক্ষেত্রে আমরা অ্যাজামশনটা ধরে নিই অফ দিস মেথড ইজ দ্যাট দ্য প্রপার্টি লসেস ইজ ভ্যালু বাই দ্য সেম অ্যামাউন্ট এভরি ইয়ার। এক্ষেত্রে আমরা ধরে নিই স্ট্রেট লাইনে যে একটা প্রপার্টি প্রত্যেক বছরই সমানভাবে আমরা ডেপ্রিসিয়েশন ধরে নিই। তাহলে এ ফিক্সড অ্যামাউন্ট অফ দ্য অরিজিনাল কস্ট ইজ ডিডাক্টেড এভরি ইয়ার সো দ্যাট at the end of utility period only the scrap value is left. সেক্ষেত্রে কি annual depreciation d equal to original cost minus scrap value by life in years, that is equal to c minus s by n. ওকে, আমরা কিন্তু এইভাবে করে থাকি। ওকে, নেক্সট সিঙ্কিং ফান্ড মেথড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সিঙ্কিং ফান্ড মেথডটা আমরা জানি। ইন দিস মেথড দ্য ডেপ্রিসিয়েশন অফ দ্য প্রপার্টি ইজ assumed to be equal to the annual sinking fund plus the interest on the fund for that year. Annual sinking fund plus এবং ওই বছরের জন্য যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা, which is supposed to be invested in interest being investment. ওকে, এখান থেকে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। ফার্স্ট ইয়ারে আমরা যদি কিছু ডিপোজিট করি এ পরিমাণ টাকা, তাহলে টোটাল ডিপোজিট এ হচ্ছে এবং তার বুক ভ্যালু মানে হচ্ছে অরিজিনাল কস্ট থেকে আমরা ওই টাকাটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, যেগুলো সি মাইনাস এ, এভাবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার করা আছে, এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করা হয়। আর নেক্সট কনস্ট্যান্ট পার্সেন্টেজ মেথড, সেটা কীরকম? ইন দিস মেথড ইট ইজ অ্যাজিউমড দ্যাট দ্য প্রপার্টি উইল লুজ ভ্যালু বাই এ কনস্ট্যান্ট পার্সেন্টেজ of its value at the beginning of every year, that is depreciated factor di equal to 1 minus s by c to the power 1 by n. এক্ষেত্রেও তাই পিটা কি, পি হচ্ছে কনস্ট্যান্ট পার্সেন্টেজ অফ ভ্যালু, এটা আমাদের বার করতে হবে। এবার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, এটাও কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরটা পেয়ে যাব। অ্যান্ড নেক্সট কোয়ান্টিটি সার্ভে মেথড। কোয়ান্টিটি সার্ভে মেথডটা কি? ইন দিস মেথড দ্য প্রপার্টি ইজ স্টাডিড ইন ডিটেলড অ্যান্ড লস ইন ভ্যালু ডিউ টু লাইফ, ওয়ার অ্যান্ড টিয়ার, ডিকে, অবসোলেন্স, ইটিসি। এগুলো কিন্তু হিসাব করতে হয় কোয়ান্টিটি সার্ভে মেথড। মানে ডিটেলে আমরা হিসাব করছি, শুধুমাত্র মানে স্ট্রেট ফরওয়ার্ড হিসাব করে দেবো না, ইন ডিটেল আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। অলসো দ্য অ্যামাউন্ট টু বি স্পেন্ড ফর মডার্নাইজেশন। একটা বাড়ি পুরনো অবস্থায় থাকলে তার কন্ডিশন কী আছে, সেটাকে মডারেশন করতে কী খরচা, সেগুলো হিসাব করে তার ভ্যালুয়েশনটা হবে। সো অ্যাজ টু এফেক্ট অবসোলেন্স ইজ ওয়ার্কড আউট, অবসোলেন্সটাও ধরা হয়। ইচ অ্যান্ড এভরি স্টেপ ইজ বেসড অন সাম লজিক্যাল গ্রাউন্ড উইদাউট এনি ফিক্সড পার্সেন্টেজ অফ দ্য কস্ট অফ দ্য প্রপার্টি। কোনো ফিক্সড পার্সেন্টেজের ক্ষেত্রে যাওয়া হয় না, গ্রাউন্ড রিয়েলিটি বেসিসে কিন্তু করা হয়। একটা বাড়ির বর্তমান পরিস্থিতি কী, সে বাড়িটা ফ্রেম স্ট্রাকচার নাকি লোড বেয়ারিং স্ট্রাকচার, তার ডিজাইন কী আছে, ভিতরে সার্ভিসেস কী আছে, এগুলো হিসাব করে কিন্তু করা হয়। এমন না স্ট্রেট ফরওয়ার্ড এত পার্সেন্টেজ ধরে নিলাম সেভাবে করা হয়, তা নয় কিন্তু। এবং এটা করতে গেলে অনলি এক্সপিরিয়েন্সড ভ্যালুয়ার ক্যান ওয়ার্ক আউট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। এক্ষেত্রে কিন্তু পুরো এক্সপিরিয়েন্স একটা সিভিল ইঞ্জিনিয়ার, যেগুলো যারা কিনা এই কাজটাই করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দিয়েই করানো হয়। ওকে, অ্যান্ড আপ টু দ্য স্টুডেন্ট, নেক্সট দিন আমরা হাউ টু কম্পুট ক্যাপিটালাইজড ভ্যালু সেটা আমরা দেখবো, সেটা আমরা বার করবো। ওকে, অ্যান্ড টুডে আপ টু দিস মাস। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।